সিঁড়ির কাছে এসে সিয়াম হাঁটার গতি কমিয়ে দিল, ফলে নৌশিন আর সিয়াম পাশাপাশি হয়ে গেল। সিয়াম নিচে ড্রয়িং রুমের সবাইকে দেখল। মেহরাবকে এদিকে তাকিয়ে আছে, সে দেখেছে, মনে মনে একটু হাসল। নৌশিনের সঙ্গে এসে মুচকি হেসে কিছু কথা বলতে বলতে নামতে শুরু করল। নৌশিন ভদ্রতার সহিত সিয়ামের কথায় মুচকি হেসে উত্তর দিচ্ছে। মেহরাব এতক্ষণ উৎসুক দৃষ্টিতে সিঁড়ির দিকে তাকিয়েছিল। ম্যাচিং ড্রেস, হাতে ম্যাচিং ঘড়ি, দুজনে মুচকি হেসে কথা বলতে বলতে নেমে আসছে, যেন নতুন এক ভালোবাসার কাপল নেমে আসছে। এমন দৃশ্য মেহরাবের হৃদয়ে যেন কেউ কয়েকটা বাড়ি মেরে দিল। মেহরাবের গলা শুকিয়ে গেল, অস্থিরতায় তৎক্ষণিক দাঁড়িয়ে গেল। মেহরাব নাজিমুদ্দিন শিকদারের পাশে বসা ছিল। মেহরাবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মেহরাবের দিকে তাকালেন। ওর চোখের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে তিনিও স্তব্ধ হলেন। অবাক হয়ে তিনিও দাঁড়িয়ে পড়লেন। অদ্ভুতভাবে তার মুখ থেকে বেরিয়ে আসলো মাশাআল্লাহ। বেখেয়ালিতে হঠাৎ নৌশিনের পা তার গাউনের সঙ্গে বেজে গেল। নৌশিন পড়তে নিলেই সিয়াম তাকে শক্ত করে আঁকড়ে ধরে। এ মেয়ে, দেখে শুনে চলতে পারো না? হ্যাঁ, এক্ষুনি কি হতে যাচ্ছিল বলো তো? সরি, বুঝতে পারিনি। এই মেয়েটাকে নিয়ে সিয়াম সর্বাক্ষণিক ভয়েই থাকে, না জানি কখন কোন অঘটন ঘটিয়ে ফেলে। সম্পূর্ণ দৃশ্যটা নিচ থেকে সবাই দেখল। নীরবের কেন জানি বিষয়টা ভালো লাগলো না। হিংসাত্মক মনোভাব তৈরি হলো তার ভেতরে। মেহরাবের ইচ্ছে করছে দৌড়ে গিয়ে নৌশিনকে সিয়ামের কাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলতে, কিন্তু তা এই মুহূর্তে কিছুতেই সম্ভব নয়। তার ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টে। নাদিয়ার ইচ্ছে করছে রাগের সব কিছু তছনছ করে দিতে। এই মেয়েটা এত নির্লজ্জ কেন? বারবার বলার পরেও সেই তার প্রিয় মানুষটার পেছনেই কেন থাকবে? আবার ম্যাচিং করে ড্রেস, বাহ! নাদিয়া নিজের দিকে একবার তাকালো। তার গায়ে লাল কালারের একটা গর্জিয়াস লেহেঙ্গা। নাদিয়ার সঙ্গে মোহিনীর খানিক ভাব হয়েছে। মূলত নাদিয়া জেসে পরে ভাব তৈরি করেছে। ননদ হিসেবে ভাবির সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরার ইচ্ছে তার ছিল, তাই সে আগেই বলে রেখেছিল তার জন্য লাল লেহেঙ্গা আনাতে। তারও খুব ইচ্ছা ছিল সিয়ামের সঙ্গে ম্যাচিং করে পরার, তবে সেদিনের সিয়ামের ব্যবহারটা যে ইচ্ছাকৃত ছিল সেটা সে একটু হলে বুঝেছে, তাই আর সাহসে কুলায়নি। কিন্তু এই মেয়ে তো রীতিমতো এগিয়ে। রেহানা মুখ ঝামটা দিল, বাদ থাকলো না হামিদা বেগমও। তামান্না শিকদারেরও চোখ জুড়ালো। কিছু একটা ভাবলেন বোধহয়, স্বামীর সঙ্গে আলাপ করতে হবে। নাজিমুদ্দিন শিকদার ভাবলেন গত 2 দিন আগের কথা। সবার জন্য যখন শপিং করতে গেলেন সিয়াম তার সঙ্গেই ছিল। এমনকি আজকে সবাই গায়ে যে জামাগুলো জড়িয়েছে তা সব সিয়ামের দেয়া। নাজিমুদ্দিন শিকদার আর নাসির শিকদার বারণ করা সত্ত্বেও তার একই কথা, সবাইকে সে উপহার দিতে চায়, আর সেটা যদি সবাই একই দিনে পড়ে তাহলে তার ভীষণ ভালো লাগবে। আর তাই অনুষ্ঠানের জন্য উপহার দেয়াটাই সবচেয়ে ভালো হবে। আরও নানান যুক্তি দিয়ে সিয়াম আজকের দিনের জন্য সবার উপহারগুলো এনেছে। নাদিয়া যে লাল কালারের লেহেঙ্গা চেয়েছিল সেটা নাজিমুদ্দিন শিকদারই বলেছিলেন তখন। 2 অনুষ্ঠানের জন্যই সিয়াম নৌশিনের জন্য আলাদা ড্রেস খুব কৌশলে নিজের পছন্দ করেছে, যেটা সবার চোখে এড়ালেও নাজিমুদ্দিনের চোখ এড়াতে পারল না। তবে তিনি কিছুই বুঝতে দিলেন না, নীরবে পর্যবেক্ষণ করে গেলেন। বাড়ির মেয়েরা অবশ্যই এসবে অবগত নয়। তিনি হয়তো অনেক কিছুই বুঝলেন। ভীষণ চিন্তিত দেখালো তাকে। নীরব সিয়ামকে খোঁচা মেরে বলল, কি ব্যাপার বলো তো সিয়াম? একেবারে ম্যাচিং ম্যাচিং। সিয়াম একবার শান্ত চোখে সবাইকে পর্যবেক্ষণ করল, কণ্ঠ একটু গম্ভীরতা এনে বলল, হয়ে গেছে। কেন, কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা না। তবে তোদের ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে একজোড়া কাপল। তো কেউ যদি এরকমটা মনে করে তাহলে তো আমাদের করার কিছু নেই। নাবিল খুব আনন্দের সঙ্গে বলল, ওয়াও আপু ভাইয়া, তোমাদের কিন্তু অনেক সুন্দর লাগছে। তোমাদের দুজনের ড্রেস কিন্তু সবার থেকে আলাদা। তোমাদের দুজনকে একই রকম লাগছে।
সবার কথা শুনে নৌসিনের কেমন লজ্জা লাগছে। নৌসিন ভাবছে, ইস, আমি তো আব্বুর দেয়া ড্রেস পরলাম, কিন্তু এরকমটা কিভাবে হলো? সবাই এখন কি ভাবছে? মেহরাবের কাছে সবকিছু কেমন বিষাক্ত লাগছে। ওদের কথাবার্তাও যেন তার কানে বিষ ঢালছে। কিছু একটা করতে হবে। সিয়াম মেহরাবকে পর্যবেক্ষণ করছে। সে নিজের মনে মনে আওড়ালো, সরি, স্বার্থপর আমি কিছুতেই এতটা মহান হতে পারবো না। আমার প্রাণভোমরা আমি কেড়ে নিবই। নাজিমুদ্দিন শিকদার, নাসির শিকদার সবাইকে তাড়া দিলেন, এবার বেরোনো উচিত, নয়তো দেরি হয়ে যাবে। নাজিমুদ্দিন শিকদার, নাসির শিকদার দুই ভাই মিলে সবাইকে ঠিকঠাক মতো গাড়িতে বসাচ্ছেন। নৌসিন মিষ্টিকে নিয়ে এক পাশে দাঁড়ানো। মেহরাব এরকম একটা সুযোগ খুঁজছিল, সে নৌসিনকে আটকে দিবে। যে করে হোক নৌসিনকে তার পাশে রাখার ব্যবস্থা করতে হবে। নৌসিনের কাছে যাওয়ার জন্য মেহরাব দুপা কেবল এগোলো, তার দুপা এখানেই বাধা পড়ে গেল। সঙ্গে তার যেন নিঃশ্বাসটাও বাধা পড়তে চাইল। অনেক কষ্টে সে তার নিঃশ্বাসটা টেনে উঠল। ভাবতে লাগলো, এত কষ্ট কেন হচ্ছে? ওরা তো শুধু এক কালারের জামা কাপড় পরেছে, একসঙ্গে একটু কথা বলেছে। কই, এতদিনও তো জানতো যে নৌসিন অন্য কারো, তখন তো এতটা কষ্ট হয়নি, তাহলে এখন কেন? সিয়াম নৌসিনের কাছে এগিয়ে গেল, তা দেখেই তখন মেহরাবের পা থেমে গেল। সিয়ামের সানগ্লাসের আড়াল থেকে মেহরাবকে একবার পর্যবেক্ষণ করে নিল। নৌসিনের গা ঘেঁষে দাঁড়ালো, তাকে নানান কথায় এদিকটায় ব্যস্ত করে রাখার চেষ্টা চালালো। ক্ষণিকের পরিচিত পারফিউমের ঘ্রাণে নৌসিনের ভেতরটা কেমন কেঁপে উঠল। সিয়াম তার খুব নিকটে আসায় তার ভীষণ অস্বস্তি হতে লাগলো। এ পারফিউমের ঘ্রাণটা তার ভিতরে কেমন একটা অনুভূতি জাগায়, যার সঙ্গে নৌসিন অপরিচিত। নৌসিন চারপাশে একবার চোখ বুলালো। এখানে অনেকে আছে, এমন পরিস্থিতি দেখলে কেউ আবার কি না কি বলে বসে। কি ব্যাপার বলো তো তোতা পাখি জননী, তুমি কি কাউকে খুঁজছো নাকি এদিক ওদিক তাকিয়ে? আশ্চর্য তো ভাইয়া। কে কার ভাইয়া? নৌসিন অবাক হয়ে তাকালো সিয়ামের দিকে। সিয়ামের কথার ভাবভঙ্গি এমন যে সে যেন বড় কোনো অপরাধ করে ফেলেছে। হ্যাঁ ভাইয়াই তো, নীরব ভাইয়ের বন্ধু। অবশ্যই আপনি আমার ভাইয়া এবং আমাদের সব ভাই বোনের ভাইয়া। হ্যাঁ, তোমার শেষের কথাটায় কোনো ভুল নেই, তবে তার আগেরটায় 100% ভুল। নৌসিন কি এতটাই বোকা যে সে কিছুই বুঝতে পারবে না? তবে তার হিসেব মিলছে না। এই মানুষটা তো এই প্রথম এলো এই দেশে, তাদের দেখা তো বেশি দিনের নয়, তাহলে এই শেষের দিকে এসে নৌসিনের হিসাব এলোমেলো হয়ে যায়। নাজিমুদ্দিন শিকদার কাজের ফাঁকে যথেষ্ট খেয়াল করছেন সিয়ামকে। নাদিয়া বাইরে এক পাশে দাঁড়িয়েছিল, তার দৃষ্টি ছিল সিয়ামের দিকে। নাজিমুদ্দিন শিকদার নাদিয়াকে টেনে নিয়ে একটা সিটে বসিয়ে দিলেন। বেশ খানিক সময় হলো। নৌসিন আর সিয়াম খানিক দূরে দাঁড়ানো, যার কারণে তারা এখনও বাইরে রয়েছে। নাজিমুদ্দিন শিকদার ডাকলেন নৌসিন সিয়ামকে, তোমরা এখনও বাইরে কেন? এসো, সবাই তো বসে পড়েছে। বাবার ডাক শুনে নৌসিন দ্রুত পায়ে এগিয়ে গেল। সিয়ামও এগিয়ে গেল নৌসিনের সঙ্গে। আচমকা নৌসিনের হাত টেনে ধরে একটা সিটে বসিয়ে দিয়ে তার পাশের সিটটায় বসে পড়ল সিয়াম। দুইজন ছাড়া এই দৃশ্য আর কেউ দেখল না। নাজিমুদ্দিন শিকদার শুধুই দেখলেন। মেহরাব মনে মনে ভাবল, এটা তো খুব সহজ কাজ ছিল, আমি কেন করলাম না? সিয়ামের এমন ব্যবহারে নৌসিন অবাক হলো। সাথে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল, তুই খুব শীঘ্রই খুব বড় বিপদে পড়তে যাচ্ছিস। নৌসিন নাবিল মিষ্টিকে পেয়ে মুরাদের আনন্দ দেখে কে, সেও পাখির মতো উড়ে বেড়াচ্ছে। মুফিজ সাহেব, লিয়ারা বার কয়েক বাধা দিয়েছিলেন। নৌসিন তাদের আশ্বাস দিয়েছে সে দেখে রাখবে। নৌসিন বেশ বুঝতে পারছে একটা মাত্র ছেলে হয়, হয়তো তাদের এত ভয়। সেই গাড়িতে উঠে যে সিয়াম নৌসিনের হাত ধরেছিল, সেই হাত ছাড়ল বিয়েবাড়ির ভেতরে নিরাপদ স্থানে গিয়ে। নৌসিন অনেকবার চেষ্টা করেছিল হাতটা ছাড়ানোর, তবে সে বরাবরই ব্যর্থ হয়েছে। মেহরাব ভুলেও সেদিকে তাকায়নি, তাহলে তার ভীষণ কষ্ট হয়। দাঁতের দাঁত চেপে ধৈর্য ধরে অপেক্ষা করছে। আর তো মাত্র 2 দিন, তারপরে একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছু ছেঁচড়া মেয়েগুলোর জন্য সিয়াম মহাবিরক্ত। সিয়াম মনে মনে ভাবল,
পোড়া কপাল আমার, নিজের ভবিষ্যৎ নিজে রক্ষা করবে না তা। বাঙালি মেয়েরা তো নিজের ভালোবাসার মানুষকে কারোর সঙ্গে সহ্য করে না। সিট, আমি তো ভুলে গেলাম আমার ভালোবাসার মানুষ ছ্যাঁকা খেয়ে শোক পালন করছে, তার কাছে আমি অচেনা। অবশ্য অচেনাই তো। ও শিট, কী সব ভাবছি আমি, মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। নৌসিন বরাবরই ছেলেদের থেকে নিজেকে গুটিয়ে রাখে, আজও তার বিপরীত নয়। সে নাবিল, মিষ্টি আর মুরাদকে নিয়ে নিজের মতো সময় কাটাচ্ছে, যা সিয়ামের স্বস্তির কারণ। মিষ্টিকে যারই নজরে পড়ছে সেই কিছু না কিছু বলছে, জিজ্ঞেস করছে, প্রশংসা করছে। সিয়াম আর মেহরাব একে অপরের সঙ্গে টুকটাক কথা বলছে, যদিও তারা মনে মনে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। তবু এক জায়গায় বসার কারণে ভদ্রতার খাতিরে টুকটাক কথাবার্তা বলছে। বিয়েবাড়ির অনুষ্ঠানে অনেক মানুষজন থাকে, সেখানে একটা কমন বিষয় দেখা যায়। পছন্দ মতো বিবাহযোগ্য কোনো মেয়ে দেখলে কে কার ছেলের বউ বানাবে, এই ব্যাপারে ভাগাভাগি শুরু হয়ে যায়। নৌসিন নাদিয়ার ক্ষেত্রেও তার বিপরীত হচ্ছে না। একজন তো বলেই বসলো, ছোট মেয়েটার থেকে বড় মেয়েটা শান্ত ভদ্র, এরকম একটা মেয়েই বাড়ির বউ হওয়ার জন্য পারফেক্ট। নৌসিনের মাকে খুঁজে তার কাছে সম্বন্ধ দিয়েও বসলো কয়েকজন। সেই খবর খুব সুন্দরভাবে নাবিল আর মুরাদ পৌঁছে দিল সিয়ামের কানে। নাবিলের সঙ্গে সিয়ামের বন্ডিংটা খুব ভালো, যার কারণে মুরাদেরও খুব ভালো হয়ে গেল। নাবিল খুব সুন্দরভাবে উপস্থাপন করলো সিয়ামের কাছে, জানো ভাইয়া, আমাদের বাড়িতে আরও একটা অনুষ্ঠান মনে হয়। সিয়াম হাসি মুখে বলল, হ্যাঁ সেটা তো অবশ্যই হবে, এই তো কদিন বাদেই তো। আরে না, আমি সেই অনুষ্ঠানের কথা বলছি না। এবার সিয়াম আর মেহরাব দুজনেই ভুরু কুঁচকালো, তাকালো নাবিলের দিকে। তাহলে কি, বিয়েটা তো আপুর লাগতে চলেছে, কয়েকজন আন্টি বলছে আম্মুর কাছে। সঙ্গে সঙ্গে সিয়াম দাঁড়িয়ে গেল, একটু শব্দ করে বলল, মানে? মেহরাব শান্ত চোখের দিকে তাকিয়ে রইল সিয়ামের দিকে। বরাবরের মতোই তার বুক ফাটছে, কিন্তু মুখ ফুটছে না। সিয়াম বেশ অস্থির হয়ে উঠল, আবার নিজেকে সামলে নিল। আর চোখে একবার মেহরাবকে পর্যবেক্ষণ করে নিল, যে এখন তারই দিকে তাকিয়ে আছে। ফের নাবিলকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ সে তো হবেই। কেন, ঈদে তুমি খুশি? নাবিল মন খারাপ করে বলল, বিয়ে হলে তো আপু অন্য কোথাও চলে যাবে, তখন তো আমি একা হয়ে যাব। আপু নিশ্চয়ই মিষ্টিকেও নিয়ে যাবে। সিয়াম নাবিল আর মুরাদকে পাশে বসে বলল, আরে মন খারাপ করছো কেন? এখনো তো তোমার আপুর পরীক্ষা চলছে, এখনই তোমার আপু চলে যাচ্ছে না। অনুষ্ঠান শেষ করে নতুন বউ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তামান্না শেখদার আর রেহানা শেখদার খাওয়া দাওয়া করে আগেই চলে এসেছিলেন। আগে এসে বরং নতুন বউ বরণ করার সমস্ত ব্যবস্থা করে রাখলেন। মেহরাব অনুষ্ঠান থেকেই তার ম্যাচে ফিরে যাওয়ার জন্য এগোচ্ছিল। নাজিমুদ্দিন শিকদার তাকে আটকে দিল। অনুষ্ঠানের শেষ না হওয়া পর্যন্ত শিকদার বাড়িতেই থেকে যেতে বললেন। বার দিয়ে বলতে মেহরাব রাজি হয়ে গেল। বউ সাজিয়ে মোহিনী বাড়ির ভেতর প্রবেশ করলে নৌসিনের শুভাকাঙ্ক্ষী সবাই এক নজরে তার দিকে তাকালো। তবে তার মুখে কোনো কষ্টের ছাপ দেখা গেল না। নৌসিনের মুখে কষ্টের ছাপ না দেখে নীরব যেন আশাহত হলো। মুরাদও এসেছে ওদের সাথে। নাবিল মুরাদকে তার সঙ্গে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। সবাই যে যার রুমে চলে গেল ফ্রেশ হতে। মেহরাবকেও আলাদা একটা থাকার ঘর দেয়া হলো দোতলায়। নীরবের ঘরটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই গুরু দায়িত্বটা অবশ্য নিয়েছিল রেহেনাই। একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান, কোনো কিছুতেই কমতি রাখতে চায় না সে। নৌসিনের আগামীকাল পরীক্ষা থাকার কারণে সে আর ঘর থেকে বের হয়নি। তার সব পড়া কমপ্লিট, তবু একবার রিভিশন দেয়া তো খুবই প্রয়োজন। কি ব্যাপার তোতা পাখির জননী, এত রাতে একা একা ছাদে? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে ঘাবড়ে যায় নৌসিন। আর এত ঘাবড়ানোর কে আছে, আমি তো। মন খারাপ নাকি? না ভাইয়া, তেমন কিছু না। নিজেকে নৌসিনের মুখে বারবার ভাই ডাক শুনে সিয়াম চরম বিরক্ত। সে সামান্য গলা খাকারি দিয়ে আবার বলল, আচ্ছা একটা কথা বলো তো, এই যে বাড়িতে এত অনুষ্ঠান উৎসব, এত হইহুল্লোড়, তোমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে না? না। বাহ, তুমি তো দেখছি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তেমন কিছু না ভাইয়া, আসলে আমি যে দিনের পড়াটা সেদিনই কমপ্লিট করে ফেলি।
অবসরে আবার সেগুলো রিভিশন দিতে দিতে সব কিছু আমার পরীক্ষার আগে ক্লিয়ার হয়ে যায়। ওয়াও, ভেরি গুড। তাহলে তো এখন তোমার উপর দিয়ে ভূমিকম্প বয়ে গেলেও পরীক্ষার হলে গিয়ে তুমি ঠিকঠাক লিখে আসতে পারবে। নওশীন সিয়ামের কথায় অবাক হয়ে তাকালো। কি বলতে চাইছে এই লোক? এমন অদ্ভুত অদ্ভুত কথার মানে কি? সিয়াম নওশীনের চোখের দিকে তাকে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো কথার কথা বললাম। নওশীন আর কিছু না বলেই সে তার ঘরের উদ্দেশ্যে চলে গেল। তুমি কি জানো আমার মায়াবিনী, তোমার মিষ্টি হাসি আমার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তুমি চাও বা না চাও, তুমি চাও বা না চাও, সারা জীবন তোমাকে আমার প্রশান্তির কারণ হতে হবে। তুমি শুধু আমার মায়াবিনী, আমার তরঙ্গিনী, আমার জীবনে ভালোবাসার ঢেউ হয়ে শুধুমাত্র তুমি এসেছ। আর এই ঢেউ আমি কখনোই হারাতে দেব না, কখনো না। যদি ওই সাগরের ঢেউয়ের মতো তুমি কখনো হারিয়ে যেতে চাও, তবে মনে রেখো আমিও সেই তোমার সঙ্গে হারিয়ে যাব গভীর অতলে। ঘরে এসে নওশীন তার বিছানার ওপরে একগুচ্ছ সাদা গোলাপ আর তার ভেতরে একখানা সাদা চিরকুট পেল। সেই পারফিউমের ঘ্রাণ যে এতক্ষণ নওশীন ছাদে সিয়াম আসার পর থেকেই পাচ্ছিল। নওশীন ফুল আর চিরকুটখানা নিয়ে সিয়ামের ঘরের সামনে এসে নক করল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ হলো কামিন, যেন ভেতরের ব্যক্তি জানে এখনই তার দরজায় নক পড়বে। নওশীন দরজা ঠেলে ভেতরে ঢুকে সিয়ামের সামনে দাঁড়িয়ে ফুল আর চিরকুটখানা দেখে বলল, এসবের মানে কি? সিয়াম মনে মনে হাসলো, বলল, কি আপনি বুঝতে পারছেন না? তুমি শিওর এগুলো আমার কাজ? নওশীন ভাঙা কণ্ঠে বলল, আপনি আমার সাথে মজা করছেন? হ্যাঁ, অবশ্য আমি মজা করার মতোই মানুষ, তাই না? কি আনন্দ পায় সবাই আমার সঙ্গে এভাবে মজা করতে, বলতে পারেন? সিয়াম নওশীনের চোখে কষ্ট দেখতে পেল, যা তাকে ভীষণ অপরাধী ফিল করাতে লাগলো। তুমি বোঝার চেষ্টা করো। কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো বলেন? আমাদের দেখাই তো হলো সেদিন। এরপর থেকে না আমি আপনার সঙ্গে খুব ভালোভাবে কোনো কথা বলেছি আর না আপনি। তাহলে এগুলোর মানে কি? আপনিও আমার সাথে এমন মজা করলেন? বলে ফুল আর চিরকুটখানা রেখে দিল সিয়ামের বিছানার ওপর। তুমি ভুল বুঝছো, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। নওশীন ভীষণ অস্থির হয়ে ওঠে। এখানে আর এক মুহূর্ত থাকলে হয়তো ভুলভাল কিছু বলে ফেলবে, বিশ্রী একটা ব্যাপার হয়ে যাবে ভেবে নওশীন দ্রুত সিয়ামের ঘর ত্যাগ করে। সিয়াম নওশীনকে আটকানোর জন্য ডেকে ওঠে, প্লিজ শোনো আমার কথাটা, আমি তোমার সঙ্গে কোনো মজা করছি না। তবে সিয়ামের কথাকে নওশীন বিন্দুমাত্র পাত্তা দেয় না। দরজা পেরিয়ে করিডোরে পা রাখতেই মুখোমুখি হয় মেহরাবের। শান্ত চোখে একবার নওশীনকে দেখে নেয়। মেহরাব হাসার চেষ্টা করে বলে, আরে তুমি এত রাতে এখানে মিস্টার সিয়ামের ঘরে? এমনিতেই নওশীনের মন মেজাজ ভালো নেই, তার ওপর এই মেহরাবের শান্ত কণ্ঠের প্রশ্নে তার মেজাজ আরও এলোমেলো হয়ে যায়। মেহরাব ভাই, আমার বাড়িতে আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, নিশ্চয়ই তার কৈফিয়ত আমার আপনাকে দেয়া প্রয়োজন নেই। তুমি কি কোনো কারণে রেগে আছো? নওশীনের কথা বলতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না, তবুও ভদ্রতা রক্ষার্থে বলল, আপনাকে কিছু প্রয়োজন মেহরাব? আপনার কিছু প্রয়োজন মেহরাব ভাই? রাত তো অনেক হলো, নিশ্চয়ই বিনা প্রয়োজনে আপনি ঘরের বাইরে বের হননি। মেহরাব এবার চুপ হয়ে গেল। কি বা বলবে? যে তোমাকেই পাহারা দিতেছিলাম। কি হলো মেহরাব ভাই, চুপ কেন? তেমন কিছু না। ঠিক আছে, বিশ্রাম নিন আপনি। এই বলে নওশীন চলে গেল তার ঘরে। ভাবতে লাগলো, সেই উপহারগুলো এবার ফিরিয়ে দেওয়া উচিত। আসল মালিককে তো পাওয়া গেল। সিয়াম গোলাপ ফুলগুলো আর চিরকুটটা খুব যত্ন সহকারে রেখে দিল। এগুলোর মালিককে সে আবার এটা ফেরত দিবে। নওশীর মন খারাপ। মিষ্টির কথা শুনে নওশীন সেদিকে ফিরে তাকালো। এই, তুই এরকম হয়ে গেলি ক্যারে? ওই লোকটা যে তোর সেই বন্ধু, সেটা আমাকে আগে জানাসনি কেন? কারণ ও আমাকে চেনে না তাই? বন্ধু বন্ধু নসি, বন্ধু এসেছে। সিয়ামের কণ্ঠ শুনে নওশীন সেদিকে ফিরে তাকালো। কালো পাতলা একটা হুডি, মুখে কালো মাস্ক। হুট করে দেখে না চিনে ঘাবড়ে যায় নওশীন। পরক্ষণে নিজেকে সামলে নেয়। এবার আর নওশীনের বুঝতে বাকি নেই যে মিষ্টি কেন সবসময় সিয়ামকে চিনতে পারে না। মিষ্টির সামনে তাহলে এই রূপে এসে পরিচিত হয়ে গিয়েছিল
বদলোক কোথাকার। আপনি কেন আসছেন আমার ঘরে? তাও আবার অনুমতি ছাড়ে ঢুকে পড়েছেন। সরি মায়াবিনী, তুমি আমার বন্ধুকে বকছো কেন? কিসের মায়াবিনী? হ্যাঁ, আমি কারো মায়াবিনী নই, আমি নৌসিন তাবাসসুম। বুঝতে পেরেছেন আপনি? আর হ্যাঁ, আপনার দেয়া উপহারগুলো অবশ্যই আপনার ফিরিয়ে নেওয়া উচিত। এগুলো কোনো প্রয়োজন নেই আমার। সিয়াম বেশ গম্ভীর কণ্ঠে বলল, কেউ উপহার দিলে তা ফিরিয়ে দিতে নেই। আপনি যদি উপহারগুলো স্বাভাবিকভাবে দিতেন আমি তা সানন্দে গ্রহণ করতাম। আজ অনুষ্ঠানের ড্রেসগুলো আপনার পছন্দে ডিসাইড করা, তাই তো? হ্যাঁ। আর এখন থেকে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি বলবো, আমি ডিসাইড করব। কথাটা শুনে নৌসিনের মেজাজ খুব গরম হয়ে গেল। আপনি কে? হ্যাঁ, কে আপনি যে আপনার কথা আমাকে চলতে হবে? বন্ধু। নসির মন খারাপ। সিয়াম এগিয়ে গেল খাঁচাটার দিকে। চিন্তা করো না বন্ধু, তোমার নসির মন ভালো করার জন্য তোমার এই বন্ধু আছে না। এরপর মিষ্টির সামনে সিয়াম মাস্ক আর হুডিটা খুলে ফেলে। তা দেখে মিষ্টি বলে ওঠে, নসি, বন্ধু সিয়াম। সিয়াম মিষ্টি করে হাসে। এদিক ওদিক তাকে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেয়ে সেটা হাতে নেয়। বড় একটা চাদর নিয়ে খাঁচাটা ঢেকে দেয়। এক পা দুপা করে এগিয়ে যায় নৌসিনের দিকে। শান্ত চোখের দৃষ্টিতে সমুদ্রের গভীরতা। নৌসিন ঘাবড়ে যায়। সেও এক পা পেছাতে থাকে। অবশেষে পিঠ ঠেকে যায় দেয়ালের সাথে। সিয়াম নৌসিনের খুব কাছে চলে আসে। এক হাত চলে যায় নৌসিনের পেছনের দেয়ালে। দেয়ালে এক হাতের ভর দিয়ে নৌসিনের দিকে একটুখানি ঝুঁকে যায়। ভীষণ শান্ত এবং গম্ভীর কণ্ঠে বলে, কি যেন বলছিলে? উপহার ফিরিয়ে দিবে? আমি কে? হঠাৎ সিয়াম ফু দিল নৌসিনের মুখের ওপরে। এতে নৌসিন আরও ঘাবড়ে গেল। কৌতুকের সুরে সিয়াম বলল, খুব শীঘ্রই জানতে পারবে আমি তোমার কে। খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে। তুমি আমার গিফট পেয়ে এতটাই খুশি হবে যে আমাকে একেবারে জড়িয়ে ধরবে। দেখুন, সরুন। সিয়াম বাধ্য ছেলের ন্যায় নৌসিনকে ছেড়ে খাটে গিয়ে বসে। নৌসিন জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ঠিক করে নেয়। সে তার কথা হারিয়ে ফেলেছে। নৌসিন আস্তে আস্তে হেঁটে যায় খাঁচাটার দিকে। চাদরটা সরিয়ে উন্মুক্ত করে খাঁচাটা। সিয়াম শব্দ করে বলে, বন্ধু, তোমার নসির মন ভালো হয়ে গেছে। বন্ধু ভালো? সিয়াম ভালো? সিয়াম মিষ্টি করে হেসে বলে, নসির মন খারাপ হলে বন্ধুকে ডেকে আনবে, বন্ধু মন ভালো করে দিবে। ঠিক আছে, ঠিক আছে। সিয়াম নৌসিনের দিকে একটু ঝুঁকে বলে, একদম বেশি কিছু ভাবতে যাবে না, পরীক্ষার দিকে ফোকাস দাও। সিয়াম সাখাওয়াতের ভবিষ্যৎ রানীর পরীক্ষা খারাপ হওয়া কিন্তু মোটেও কাম্য নয় বলেই তৎক্ষণিক ত্যাগ করে নৌসিনের ঘর। সিয়ামকে ঘর থেকে বের হতে দেখে তৎক্ষণিক আড়াল হয়ে গেল দুই জোড়া চোখ, দুইটা ছায়া, যাদের নজর এতক্ষণ তাদের উপরই ছিল পর্দার আড়াল থেকে। নৌসিন বুকে হাত দিয়ে খাটের উপর বসে পড়ে। আর একটু হলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। ভাবতে লাগলো, কি বলে গেল লোকটা? ভবিষ্যৎ রানী? বয়ে গেছে আমার ওই বিদেশি ইন্দুরের ভবিষ্যৎ রানী হওয়ার জন্য যত সব। নৌসিনের পরবর্তী পরীক্ষাটাও বেশ ভালো হয়েছে বলে জানিয়েছে সবাইকে নৌসিন। আজ শিকদার বাড়িতে খুশির আমেজ, হইচই একেবারে ভরপুর। পুরো বাড়ি আত্মীয় স্বজন দিয়ে কানায় কানায় ভরা। মোহিনীর বাবা মা সহ তাদের আত্মীয় স্বজন সবে উপস্থিত। মুরাদ সে আগে থেকে এ বাড়িতে ছিল, সেদিন নৌসিনের সঙ্গে চলে এসেছিল। মুফিজ সাহেব আর লিয়ারা বেশ অবাক হয়। ছেলেটা নৌসিনের সঙ্গে যে কিভাবে মিশে যাচ্ছে, তাদেরকেও কেন যেন ভয় হচ্ছে না। ছেলেটাও কতটা খুশি। পুরনো বন্দি জীবন থেকে যখন একটা খোলা আকাশ পায় তখন তো খুশি হওয়ারই কথা। মুরাদের মনটাও বেশ খারাপ। মোহিনী তাকে জানিয়ে দিয়েছে আজ যেন সে বাবার সঙ্গে চলে যায়। বাবার সঙ্গে দেখা হলে তারা বলেছে তৈরি হয়ে থাকতে। মুরাদ বাবা মাকে ভীষণ ভালোবাসে, তবুও তার নৌসিন মিষ্টি নাবিলের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগছে। মুরাদের মন খারাপ দেখে নৌসিনেরও ইচ্ছা হচ্ছে না মুরাদকে ছাড়তে। মুফিজ সাহেব আল লিয়ারার সঙ্গে নৌসিন কথা বলেছিল যেন তারা মুরাদকে রেখে যায়। তারা খুব সুন্দরভাবে নৌসিনকে বুঝিয়েছে যে তোমার পরীক্ষা শেষ হলে তুমি আমাদের বাড়িতে যাবে মামনি, তারপর না হয় মুরাদও আবার আসবে, তুমি সুন্দরভাবে পরীক্ষাগুলো দাও। আন্টি, আমার তো পরীক্ষা দিতে কোনো সমস্যা হচ্ছে না। লিয়ারা নৌসিনের মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বলল, ঠিক আছে মামনি,
কিন্তু ওরও তো স্কুলে যেতে হয়। আমাদের এখান থেকে কিন্তু ওর স্কুল খুব একটা দূরে নয় আন্টি। লিয়ারার মুখের হাসি আরও চওড়া হলো। বললাম, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। অনেক দিন তো হলো তোমাদের সঙ্গে কাটাচ্ছে, বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আবার না হয় আসবে মামনি। তুমি কিন্তু পরীক্ষা শেষ হলে অবশ্যই যাবে, যে কিন্তু অনেক দিন থাকতে হবে আমাদের বাড়িতে। নৌসিন ব্যর্থ হয়ে মন খারাপ করে বলল, ঠিক আছে আন্টি, তাছাড়াও আজকেও কিন্তু তুমি মোহিনীর সঙ্গে যাবে আমাদের বাড়িতে। সরি আন্টি, আজ না, আমি না হয় অন্য কোনো দিন যাব, আমার আগামীকাল পরীক্ষা আছে। তখন সেখানে নৌসিনের মা এসে পড়েন। তামান্না শিকদার মিষ্টি এসে বলেন, আপা, মেয়েটার তো পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলেই বরং আপনাদের ওখান থেকে ঘুরে আসবে, এখন না হয় থাক। তাহলে আপনার ছোট মেয়েটাকে নিয়ে যাই, সে গেলে ওকে নিয়ে যেতে পারেন, ওর তো এখনও তেমন পড়াশোনার চাপ নেই, ঘুরে আসবে না হয়। কিন্তু মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় বলুন তো? আছে হয়তো আশেপাশে কোথাও, সবাই এসেছে, তাদের সঙ্গে হয়তো আনন্দ মজা করছে। নিজের মাকে নৌসিনের সঙ্গে এমন আদর আদর কথা বলতে দেখেই হিংসায় মোহিনীর মন জ্বলে ওঠে। কেন যেন এই মেয়েটাকে দেখলে তার হিংসা জেগে ওঠে। নৌসিনের পরবর্তী পরীক্ষা আগামীকাল, তবু সে একদম চিল মুডে অনুষ্ঠান উপভোগ করার চেষ্টা করছে। নৌসিনের দুজন বান্ধবী এসেছে। নীরবের বিয়ের অনুষ্ঠানে নৌসিনের বান্ধবীদের দাওয়াত দিতে মোটেও ইচ্ছে হয়নি, তবুও বাবার চাচার কথার সে দাওয়াত দিয়েছে, নইলে হয়তো তারা ভুলভাল কিছু ভেবে বসবে, যেটা নৌসিন মোটেও চায় না। বান্ধবীদের সাথে নৌসিনের সময়টাও আরও ভালো কাটছে। দাওয়াত না দিলে হয়তো এত সুন্দরভাবে তার সময়টা যেত না। ওর বান্ধবীরাও ওর মতোই শান্ত ভদ্র, তেমন উগ্র স্বভাবের নয়। মেহরাবের মায়ের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। মেহরাব নিজেই তাদের এগিয়ে আনার জন্য যায়। মেহরাবের মায়ের সঙ্গে তার ভাই ভাবিও এসেছে। শিকদার বাড়িতে নাজিমুদ্দিন শিকদার, নাসির শিকদার তাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। মেহরাব তাকে দুদিন এই বাড়িতে থেকে যাওয়ার জন্য বলে, যাতে সব কিছু ঠিকঠাক করে তবেই যাওয়া যায়। মেহরাবের মায়ের শিকদার বাড়িতে থেকে যেতে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, তবে শিকদার বাড়িতে পা রাখার পর আর তার সে অস্বস্তিটা নেই। তামান্না শিকদার ছেলের টিচারের মাকে খুব ভালোভাবে আপ্যায়ন করেন এবং তাকে এখানে থেকে যাওয়ার জন্য বেশ অনুরোধ করে, যা মেহরাবের মায়ের অস্বস্তি পুরোপুরি কাটিয়ে দিতে সক্ষম। অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটে যায়। মুফিজ সাহেব আর লিয়ারা মেয়ে এবং জামাইকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আগামীকাল আবার মোহিনী আর নীরব চলে আসবে। নীরব আর মোহিনী বারবার সিএমকে ওদের সাথে যাওয়ার জন্য জোর করে, সে যেতে অস্বীকার জানায়, বলে, কাল তো তোরা চলে আসবে, আমি আজকে একটু রেস্ট নিতে চাচ্ছি, মন খারাপ করিস না। আরও বারবার বলার পরেও যখন সিএম না করে তখন তারা হার মেনে নেয়। নাদিয়াকেও লিয়ারা বেশ কয়েকবার যাওয়ার জন্য বলেছিল, সিএম যেহেতু যাবে না তাই সেও যায়নি। শিকদার বাড়ি একেবারে নীরব। কাছে পিঠের সকল আত্মীয় স্বজন চলে গিয়েছেন, দূর দূরান্তের দু একজন রয়ে গিয়েছে, তারাও হয়তো দু একদিন থেকে চলে যাবে। কর্মজীবনে সবাই মোটামুটি ব্যস্ত, তাই নিজের ব্যস্ততায় তো ফিরে যেতেই হয়। রাত এখন 10টার কাছাকাছি। সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। নাজিমুদ্দিন শিকদার ড্রয়িং রুমের শিখায় বসে অপেক্ষা করছে স্ত্রীর হাতের কাজ গুছিয়ে এলে দুজনে নিজেদের রুমে ফিরে যাবেন। মেহরাব দোতলা থেকে দেখলো, সঙ্গে সঙ্গে মাকে ফোন করে জানালো সুযোগটাকে কাজে লাগাতে। মেহরাবের মা হালিমা বেগম ঘরেই তার সঙ্গে টুকটাক কথা বলছিল। ছেলের ফোন পেয়ে তিনি বেরিয়ে এলেন। ততক্ষণে তামান্না শিকদার হাত মুছতে মুছতে এসে স্বামীর পাশে দাঁড়ালো। নাজিমুদ্দিন শিকদার স্ত্রীকে দেখে বললেন, হলো তোমার? হ্যাঁ চলুন, সারাদিন কত ধকল গেল, একটু বিশ্রাম নেওয়া উচিত আপনার এবার। তখন সেখানে মেহরাবের মা এসে একটু গলা খাকারি দিলেন। তামান্না শিকদার হেসে বললেন, আরে আপা, কিছু বলবেন? কিছু প্রয়োজন আপনার? আসলে আপনাদের সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। জানি না আপনারা কি মনে করবেন, তবে কথাগুলো একটু একান্ত। আরে আপা বসুন বলেই তামান্না শিকদারও স্বামীর পাশে বসে পড়লেন। মেহরাবের মা তাদের সামনাসামনি সোফাটায় বসল। তামান্না শিকদার ফের বললেন, আপনি নিঃসংকোচে বলুন, তাছাড়া এখানে কেউ নেই, কেউ কিছু মনে করবে না, আপনি বলুন। আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, জানি না এটা ঠিক হবে কিনা।
মাঝে মাঝে সন্তানের জন্য আমাদের এরকম অন্যায় আবদার করে বসতে হয়। তামান্না শিকদার বললেন, আপনি কি নৌসিনের বাবার জন্য কথাটা বলতে ইতস্তত করছেন? আমি কি তাকে যেতে বলবো? না না, ভাই সাহেবকে তো কথাটা আরও বেশি শুনতে হবে। এবার নাজিমুদ্দিন শিকদার বললেন, আপনি আমাদের একজন সম্মানীয় অতিথি, আপনি নির্দ্বিধায় বলুন কি বলতে চান। আপনার বড় মেয়ের হাত দুটো আমার ছেলের জন্য চাই। নাজিমুদ্দিন শিকদার তামান্না শিকদার বড়সড় একটা ধাক্কা খেলেন। মেহরাবের মা তাদের মুখ দেখে বিচলিত হয়, বলেন, আপনার বিশ্বাস রাখতে পারেন আমার ঘরে আপনার মেয়ের কোনো অসুবিধা হবে না, তার সমস্ত সুবিধার ব্যবস্থা করা হবে, শুধু আমার ছেলেটার জন্যই আপনার মেয়েটার হাত দুটো আমার খুব প্রয়োজন। নাজিমুদ্দিন শিকদার তামান্না শিকদার একে অপরের দিকে সে চোখাচোখি করলেন। তাদের দুজনের মনেই অন্য কিছু, তারা মোটেও অবুঝ নয়। সিয়াম সেই এই বাড়িতে আসার পর থেকে সিয়ামের নজর যথেষ্ট খেয়াল করেছেন নাজিমুদ্দিন শিকদার। এ নিয়ে স্ত্রীর সঙ্গে আলাপও করেছেন। এবার না হয় তারা এমন কোনো ভুল করবে না। নৌসিনের বাবা মাকে চুপ থাকতে দেখে মেহরাবের মা খানিকটা ঘাবড়ে যায়। তিনি ভাবেন পার্বত্য ছেলেটার সুখ খুঁজে দিতে মেয়েটার জন্য তার ছেলেটা তার কাছে কত আকুতি মিনতি করেছে। মেহরাবের মা আবার বলে ওঠে, আসলে নাজিমুদ্দিন শিকদার তাকে আর কিছু বলতে না দিয়ে বলেন, দেখুন মেয়েটার তো এখন পরীক্ষা চলছে, আমার মেয়েটাও তো একটা মতামত রয়েছে মেয়েটারও, হুট করে তো আমি কিছু বলে দিতে পারছি না। আমার ছেলেটার কাছে আপনার মেয়ের কোনো কষ্ট হবে না, বিশ্বাস করুন। আমি জানি মেহরাব যথেষ্ট ভালো ছেলে, তবু হুট করেই তো আর একটা সিদ্ধান্তে যাওয়া যায় না। মেয়েটার পরীক্ষা শেষ হোক, তারপরে না হয় আমরা আলোচনা করে একটা সিদ্ধান্তে যাই। মেহরাবের মা আর কিছু বলার মতো খুঁজে পেলেন না, তিনি তাতেই সায় জানালেন। তামান্না শিকদার বললেন, আপা এবার আপনি বিশ্রাম নিন, সব কিছু আল্লাহর ইচ্ছা, আপনি একদম নিঃসংকোচে আমাদের সঙ্গে সময় কাটান। এরপরে তারা যে যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। এখানে সবটা উপর থেকে মেহরাব দেখছিল। কি কথা হলো তা মেহরাবের মা ফোন করে ছেলেকে জানালেন। নাজিমুদ্দিন শিকদার তামান্না শিকদারকে বললেন, মেয়েটাকে একবার তো বড় দুঃখ দিয়ে ফেললাম, আবার কেন এরকমটা দোটানা শুরু হলো বলো তো? জানি না, বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। সিয়ামের চোখে মেয়েটার জন্য বড্ড ভালোবাসা দেখেছি, তবু মন সায় দিচ্ছে না। ছেলেটা তো এই দেশের নয়, মেয়েটাকে অত দূরে দিয়ে থাকবো কিভাবে? মেহরাবকে তো কখনো সেইভাবে দেখিনি, আমার মেয়েটার দিকে ঝুঁকে আছে। ছেলেটাও যথেষ্ট ভালো, সারাদিন অনেক ধকল গিয়েছে, এখন বরং বিশ্রাম নিন, এসব বিষয়ে পরেও ভাবা যাবে। মেয়েটা পরীক্ষাটা অন্তত ভালোভাবে দিক। এত বড় ধাক্কা খেলে বেশি দিন তো হলো না, এখনই মেয়েটাকে এসব বিষয়ে চাপ দেওয়াটা ঠিক হবে না। ঠিক বলেছে তুমি। চারদিক থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। শিকদার বাড়ির দোতলা থেকে ভেসে আসছে রেহানা আর নাদিয়ার চেঁচামেচির আওয়াজ। নিচ থেকে সবাই তড়িঘড়ি দোতলায় ছুটল। হালিমা বেগম দোতলায় ছুটলেন, বাদ পড়ল না মেহরাবের মা। রেহানা নাদিয়া চেঁচামেচি করছিল নৌসিনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকে। সিয়ামও বেরিয়ে এলো নিজের ঘর থেকে। সবাই বোঝার চেষ্টা করলো আসলে হয়েছেটা কি। নাজিমুদ্দিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, কি হচ্ছে এখানে? রেহানা তাচ্ছিল্য সুরে বলল, ভাইয়া আপনার যে মেয়েকে নিয়ে এত বড়াই, দেখুন আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখুন। এই মেয়েকেই তো আমার প্রায় ছেলের ঘাড়ে চাপানো হচ্ছিল। নাদিয়ার এখন আর কিছু বলার নেই, সব গুরুজনেরা চলে এসেছে, এদের মধ্যে আর কিছু বলা যাবে না, তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো। নাজিমুদ্দিন শিকদারের মাথা গরম হয়ে গেল রেহানার এমন কথা শুনে। তামান্না শিকদারও প্রচণ্ড রেগে গেলেন। সিএম নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নাজিমুদ্দিন শিকদার ধমকে সুরে বললেন, মুখ সামলে কথা বলো রেহানা, ঘরে এখন তোমার ছেলের বউ আছে, সুতরাং এই কথাটা যদি আর একবার টানো আমি কিন্তু মেনে নিব না। ক্ষমা করবেন ভাইয়া, কিন্তু আপনার মেয়ের আচার ব্যবহারে বলতে বাধ্য হয়েছিলাম। নাসির শিকদার রাগ দেখে বললেন, তুমি চুপ করো, এখানে বড়রা রয়েছে, তারাই বিচার দণ্ড করতে পারবে। হালিমা বেগম বললেন, কি হয়েছে ছোট বৌমা, এভাবে চিৎকার করছো কেন সেটা বলো। রেহানা নাক সিটকে মুখ বাঁকে বলল, নাবিলের মাস্টার আর নৌসিন এক ঘরে এই সময় কি করছে সেটা বলুন তো আম্মা। সি! উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেহরাবের মা ভীষণ লজ্জায় পড়ে গেল, তার ছেলেটা এরকম তো করার কথা নয়।
সিয়াম বের হওয়ার পর নৌসিন আরও একবার রিভিশন দিল তার বইটা, এরপর ঘুমোতে গেল, যার কারণে তার ঘুমটা আজ এই সময় একটু গাঢ় হয়েছিল। বাইরে থেকে এত আওয়াজ শুনে তার ঘুমটা খানিক হালকা হয়ে এলো। নামাজের কথা মনে পড়তেই হঠাৎ সে তড়িঘড়ি করে উঠে বসল। নিজের ঘরে পুরুষ অবয়ব দেখে সে থমকে গেল। কে? তখনও তার ঘুমের রেশ পুরোপুরি কাটেনি। চোখ জোড়া ভালো করে পরিষ্কার করে নিল নৌসিন। বাইরের চেঁচামেচি শুনে যেন জোরালো হতে লাগলো। নিজের ঘরে এই সময় মেহরাবকে দেখে ঘাবড়ে গেল নৌসিন। মেহরাব ভাই, আপনি এই সময় আমার ঘরে কেন, আর বাইরে এত চেঁচামেচি কিসের? বলে তড়িঘড়ি করে খাট থেকে নামলো নৌসিন। বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে মেহরাব হাত ধরে আটকে দিল। নিজে খাটের কিনারে বসে নৌসিনের হাতে টান দিল। অপ্রস্তুত নৌসিন টাল সামলাতে না পেরে বসে পড়ল মেহরাবের কোলের ওপর। হঠাৎ এমন পরিস্থিতির জন্য নৌসিন মোটেও প্রস্তুত ছিল না। তখনই তার ঘরের দরজা খুলে একে একে সবাই ঢুকে গেল ঘরের মধ্যে। নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার চুপ হয়ে গেলেন। সিয়াম তার নিজের রাগ অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। এখন কিছুতেই নিজেকে কন্ট্রোললেস হতে দিলে চলবে না, ধৈর্য ধরতে হবে। চোখ জোড়া তো বন্ধ করে নিয়েছে, কিন্তু কান তো বন্ধ করা সম্ভব নয়। সবাইকে দেখে নৌসিন সিটকে দূরে সরে গেল মেহরাবের থেকে। মেহরাবও দাঁড়িয়ে গেল মাথা নিচু করে। মেহরাবের মা ছেলের এমন কর্মে ভীষণ কষ্ট পেলেন, তার চোখে পানি এসে গেল। হালিমা বেগম চটে উঠলেন, সি 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 নাজিম, আমি তোকে সেই অনেক আগেই বলেছিলাম। নাজিমউদ্দিন শিকদার মাকে আর কিছু বলতে না দিয়ে চিৎকার করে উঠলেন, আম্মা খবরদার আম্মা, এমন কিছু যেন আপনার মুখ থেকে মোটেও না বের হয়, যেটা আমাকে খুব কষ্ট দিবে। আপনার কাছে অনুরোধ আম্মা, আমি আপনার পায়ে পড়ি। বেশ, আমি তাহলে কিছুই বলছি না, তবে এই অনাচারও আমি মেনে নিব না। আমার মেয়ে কখনোই এমন করবে না, সেই বিশ্বাস আমার আছে আম্মা। সে তুমি তোমার যা বিশ্বাস করার করে নাও, আমার সামনে এই অনাচার কিছুতেই চলবে না। রেহানা সুযোগ বুঝে বলল, কিন্তু আম্মা, এই অনাচার তো আর শেষ হওয়ার নয়, এটা কিভাবে ঠিক করা যাবে? বদনাম থেকে বাঁচতে এই দুজনকে বিয়ে দিয়ে দাও। নাজিম, আশা করি তোমার বিবেক বিবেচনা বেশ ভালো, নইলে আমাকে জানিয়ে দিও, যে বাড়িতে এমন অনাচার হয় কিছুতে আমি সেই বাড়িতে অবস্থান করব না। আত্মীয় স্বজন যারা দু একজন ছিল তারাও তাল মিলাতে লাগলো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এর একমাত্র সমাধান এদের বিয়ে দিয়ে দেওয়া। নওশিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার সঙ্গে ঠিক কি হচ্ছে সে আদৌ কিছু জানে না, বুঝতেই পারছে না। ঠাস ঠাস, এই শিক্ষা আমি তোকে দিয়ে বড় করেছি বলে আরও দুটো থাপ্পড় মেরে দিল মেহরাবের মা মেহরাবের গালে। মেহরাব নিশ্চুপ, শুধুমাত্র অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে নৌসিনের দিকে। নৌসিন চুপচাপ, অতি শোকে সে পাথর হয়ে গেল। সিয়াম নৌসিনের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এত কাছে থেকেও রক্ষা করতে পারল না তার মায়াবিনীকে। সিয়াম রাগত চোখে তাকালো মেহরাবের দিকে। মেহরাবের চোখ নৌসিনের দিকে দেখে সিয়ামের ইচ্ছে করছে মেহরাবের চোখ জোড়া তুলে ফেলতে। এই মুহূর্তে সিয়াম কোনো ভুল করতে চায় না, তাকে ধৈর্য ধরতে হবে। সামান্য একটু ভুলে অসামান্য কিছু হারিয়ে ফেলার মতো ভুল সিয়াম মোটেও করবে না। মেহরাবের মা দিশার হয়ে পড়েন। মেহরাবের ভাবি রেহানা মিলে সামলায় তাকে। নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদার নিজেরা স্তব্ধ হয়ে রয়েছেন। নাসির শিকদার ভাইকে সামলাতে চাইলেন। ভাইয়া, তুমি কিছু বলো, সবাই আমাদের মেয়েটাকে ভুল বুঝছে। স্বামীর কথা শুনে মুখ বাঁকালো রেহানা। উপস্থিত এক একজন এক এক কথা বলতে লাগলো। নাজিমউদ্দিন তার চিৎকার দিয়ে উঠলেন, চুপ করো তোমরা সবাই যে যার ঘরে যাও, নামাজ আদায় করো, আজকে মেয়েটার পরীক্ষা। বাবা মেহরাব, তুমি তো জানতে তাই না? ভেজা চোখে মেহরাবের দিকে তাকে বললেন নাজিমউদ্দিন শিকদার, তুমি তো আমার আর একটা সন্তান ছিলে। পাশ থেকে হালিমা বেগম তেজ নিয়ে বললেন, পরীক্ষা? তা নিয়ে কোনো মাথা ব্যথাই মেয়ের আছে? এই বাড়ির সম্মান, তোর সম্মান কি রাখলো এই মেয়েটা? সি, কথায় আছে আর এক। আম্মা, দোহাই লাগে আপনার। হালিমা বেগমকে কথা শেষ করতে না দিয়ে নাজিমউদ্দিন শিকদার আবারও চিৎকার করে বললেন কথাটা। আমাকে চুপ করে দিলেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। নাজিমউদ্দিন শিকদার ফের গম্ভীর স্বরে বলে উঠলেন, নাসির রুমটা ফাঁকা করার ব্যবস্থা করো। আচ্ছা ভাইয়া, প্লিজ সবাই নামাজ পড়তে যান, সময় শেষ হয়ে যাবে। মেহরাবের মা নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদারকে দিকে এগিয়ে গেলেন, বললেন, আমার ক্ষমা চাওয়ার মুখ নেই,
তবু বলবেন ক্ষমা করবেন, আমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাব, দয়া করে আপনারা ক্ষমা করবেন। হালিমা বেগম রাগ নিয়ে আবার বলল, তুমি যেখানে যাও না কেন আজকে তুমি যেতে পারবে না। ব্যাপারটা নিয়ে যতক্ষণ না কোনো হ্যাস্ত হবে ততক্ষণ তো নয়ই। আর একটা কথা, বিহিত যতক্ষণ না হবে ততক্ষণ আমি এইবারের একটা দানা অন্ন আমি মুখে তুলব না বলেই সে সেখান থেকে প্রস্থান করলো। অবশেষে তামান্না শিকদার মুখ খুলেন, বললেন, যা হওয়ার তা হয়েছে, আমাদের তো সত্যতা জানতে হবে। আমি আমার মেয়েকে চিনি, আপনি যান গিয়ে নামাজ পড়ুন, বিশ্রাম করুন, আমার মেয়েটার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমরা এ নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে নৌসিনের রুম ফাঁকা হয়ে গেল। মাথা নিচু করে মেহেরবও প্রস্থান নিল সেখান থেকে। না দিয়ে এতক্ষণ একপাশে দাঁড়িয়ে চুপচাপ তামাশা দেখছিল, সেও চলে গেল। রয়ে গেল তিনজন, নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার আর সিয়াম। রুমটা যখন খালি হয়ে গেল, নাজিমউদ্দিন শিকদার মেয়েকে কাছে টেনে নিলেন, দুই গালে হাত রেখে মুখটা উঁচু করে কপালে ভালোবাসার একটা পরশ দিলেন। খুব আদরের সুরে বললেন, মা তুমি একদম ভেঙে পড়বে না, কেমন? তুমি তো আমার মা ভীষণ স্ট্রং, তাই না? আমি জানি আমার মা একটু ভুল করেননি। এতক্ষণে পাথর বাঁধানো হৃদয়টা যেন ঝরঝর করে ভেঙে পড়ল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো নৌসিন। নাজিমউদ্দিন চোখ জোড়া একেবারে ভিজে ঝাপসা হয়ে গেছে। তামান্না শিকদার নিঃশব্দে ফোঁপাতে লাগলেন। প্রিয় নারীর কান্না সিয়ামের সহ্য হচ্ছে না, বুকের বাঁ পাশটার ভিতরটা কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ইচ্ছা করছে বুকটা ছিঁড়ে দেখাতে। সিয়াম তার ডান হাত দিয়ে বুকের বাঁ পাশে খামচে ধরল। এই মেয়েটাকে শুধুই হাসিতে মানায়, কান্নায় নয়। মা আমার, শান্ত হও, নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চাইবে, তিনি ঠিকই তোমার মনকে শান্ত করে দেবে। মা একদম কিছু ভাববে না। নওশিন তার কান্না কিছুতেই থামাতে পারছে না, কাঁদতে কাঁদতে বলছে, আব্বু বিশ্বাস করো, আব্বু আমি কিছু জানি না, কিচ্ছু না আব্বু। কান্নার তোপে কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছিল নওশিনের। আমি জানি তো মা, আমি তো দরজা বন্ধ করে ঘুমাতে যাচ্ছিলাম, বনু এসে বলল ওর নাকি আমার সেলফ থেকে কোনো একটা বই লাগবে, ও বই বেছে নিচ্ছিল, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছিলাম আব্বু। এরপর আমি আর কিছু জানি না, আমার আর দরজা বন্ধ করতে মনে নেই, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে মা, আমি জানি আমার মা কোনো ভুল করেনি, আমার দিকে তাকাও মা। নওশিন মাথাটা উঁচিয়ে তাকালো বাবার দিকে। আমার চোখের দিকে তাকাও মা, দেখো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। এই যে দেখো ঘরে কেউ নেই, কিছু নেই, তুমি দুঃস্বপ্ন দেখছিলে মা। আব্বু সামান্য একটা দুঃস্বপ্ন নিয়ে আমার এত স্ট্রং মামনি এতটা ভেঙে পড়বে, অসম্ভব। সিয়াম একটা সুযোগ পেল নওশিনকে খানিক সান্ত্বনা দেওয়ার। আরে তোতা পাখির জননী, সামান্য একটা দুঃস্বপ্ন নিয়ে এইভাবে কান্না করে পুরো বাড়িতে ভাসিয়ে দিচ্ছে আঙ্কেল। নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার তাকালেন সিয়ামের দিকে। নওশিনের সিয়ামের কথা শুনে সেদিন ফিরে চাইল। আরে আরে আঙ্কেল, দেখুন তো তোতা পাখির জননী কেমন করে রেগে তাকাচ্ছে আমার দিকে, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি আঙ্কেল। সবাই খানিকটা হাসার চেষ্টা করলো। সিএম এগিয়ে এলো তাদের দিকে, শান্ত কণ্ঠে বলল, যা হয়েছে তা কোনো সাধারণ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবু বলবো, তোমার সঙ্গে তোমার সবচাইতে কাছের মানুষগুলো আছেন, তোমার মা আছেন, বাবা আছেন, আর কি চাই। আন্টি আপনি বরং নওশিনকে নিয়ে এখানেই নামাজ আদায় করুন, আপনি এখানে ওর কাছে থাকুন। আঙ্কেল প্লিজ চলুন, আমরা নামাজ পড়ে নেই, সময় চলে যাচ্ছে। নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার ভেজা চোখে তাকালেন সিয়ামের দিকে। এই ছেলেটা এত অপরিচিত একটা ছেলে, অথচ আঙ্কেল আপনি চিন্তা করবেন না আন্টি, আপনি বরং ওর পরীক্ষায় যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় ওর সঙ্গে থাকুন, একটু ভালোভাবে বোঝাবেন, মিষ্টির সঙ্গে একটু সময় কাটান ওকে নিয়ে, আমি আর আঙ্কেল ওকে নিয়ে যাব। আপনাকে আজ নিচে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, বাড়িতে তো অনেক লোক আছে আন্টি, আপনি ওর কাছে থাকুন প্লিজ। সিয়াম নাজিমউদ্দিন শিকদারকে নিয়ে চলে গেল। নওশিন নামাজ পড়ল, অনেক কাঁদলো মায়ের বুকে পড়ে। সে মোটেও শান্ত হতে পারছে না। কেন হলো এমনটা, প্রশ্নটা বারবার তার মাথায় বাড়ি খাচ্ছে। মিষ্টি নওশিনকে এভাবে কাঁদতে দেখে বেশ বিচলিত, বারবার নওশিনের চারপাশে ডানা ঝাপটাচ্ছে, আহত কণ্ঠে বলছে, নসি কাঁদছে, নসি কাঁদছে। মিষ্টি সিয়ামের কথা মতো সিয়ামের ঘর খুঁজে সেখানে গেল। সিয়ামের কাঁধে গিয়ে থামল। প্রথমে সিয়াম হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হাসল।
বন্ধু নসি কাঁদে। সিয়াম মিষ্টিকে নিজের হাতে নিয়ে এলো, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল, চলল নৌসিনের ঘরের দিকে। বাইরে দাঁড়িয়ে দরজায় নক করলো। কি অবস্থা আন্টি? তামান্না শিকদার বললেন, এসো বাবা, ভেতরে এসো। কি অবস্থা আন্টি? এই তো দেখো না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। আমার মেয়েটার বোধহয় আজ আর পরীক্ষা দেওয়া হবে না। কি বলেছে হবে না? আজকেই হবে, যা হওয়ার সব কিছু আজই হবে। কিছুক্ষণ না হয় ঘুমিয়ে নিক, আমি আর আঙ্কেল ওকে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আপনি একটু পাশে থাকুন। মিষ্টির দিকে তাকে বলল, বন্ধু নসি ঘুমায়, কান্না করে না, ঠিক আছে। নাজিমুদ্দিন শিকদার সিয়াম মিলে পরীক্ষার হলে নিয়ে গেল নৌসিনকে। বাড়ি থেকে বেরোনোর সময় ড্রয়িং রুমে বেশ কয়েকজন ছিল যারা পেছনে ঠিকই মুখ ঝামটা দিয়েছে, তবে সামনাসামনি সাহস পায়নি। নাজিমুদ্দিন শিকদার সবাইকে বেশ ভালোভাবে শাসিয়েছেন, মেয়ের সামনে যেন আর একটা শব্দ উচ্চারণ না হয়। হালিমা বেগম সেই থেকে এখন পর্যন্ত কিছুটি মুখে তোলেননি। বুকের ভেতর পাথর চাপা দিয়ে নৌসিন চলল বাবার সঙ্গে। সঙ্গে আছে সেই পরিচিত অপরিচিত পুরুষ। অনেক কিছু বুঝিয়ে নৌসিনকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আসে তারা। সিএম জানায় যে বাইরে অপেক্ষা করবে। নাজিমুদ্দিন শিকদারও বাড়িতে পাঠিয়ে দেয় শিকদারকে। বাড়ির পরিস্থিতি ঠিক রাখার জন্য সিএম নৌসিনের কলেজের সামনে অপেক্ষা করতে লাগে। পরীক্ষার প্রশ্নপত্র নৌসিনের জন্য খুবই সহজ, তবুও কেন জানি তার হাত চলছে না, চোখ দিয়ে পানি বের হচ্ছে। গার্ড টিচারকে নৌসিনের বাবা সিএম ভালোভাবে বুঝিয়ে এসেছিল আজকে নৌসিন ভীষণ অসুস্থ, খেয়াল রাখেন যেন তিনি। বাবা মা, সিএম আর টিচারদের সহায়তায় নৌসিন নিজেকে ঠিক করে পরীক্ষাটা কোনোভাবে দিয়ে বের হলো হল থেকে। সে বারবার এটাই মনে করছিল যে সে তার বাবা মায়ের স্বপ্ন, যা তাকে সাময়িক সাহস দিয়েছে। হল থেকে বের হয়ে দেখতে পায় সিএম সেখানে দাঁড়ানো। সিএম এগিয়ে গিয়ে বলে, পরীক্ষা ভালো হয়েছে? ওই হয়েছে, আচ্ছা চলো, যেমনই হোক কোনো সমস্যা না। এই বলে সিএম নৌসিনকে নিয়ে এগোতে লাগলো। মন ভাঙা নৌসিন সিএমের পায়ের সঙ্গে পা মেলাতে লাগলো। বাড়ির গাড়ি করেই তারা এগোচ্ছিল। গাড়িটা সিএম চালাচ্ছে আর তার পাশে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়েছিল নৌসিন। হঠাৎ নৌসিন চোখটা মেলে জানালার বাইরে তাকালো, ঘাবড়ে গেল সে। এটা তো বাড়ির রাস্তা নয়। এ কি সিএম ভাই, এটা তো বাড়ির রাস্তা নয়, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সিএম চুপচাপ এগোতে চায়। নৌসিন বারবার জানতে চায়। নৌসিনের বুকের ভেতর কাঁপছে। কি হলো, কথা বলছেন না কেন আপনি? কেন করছেন সবাই আমার সঙ্গে এমন? ভয় পেও না, তোমাকে তোমার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি। মানে? হঠাৎ গাড়ি থেমে গেল। সিএম গাড়ি থেকে নেমে নৌসিনকেও নামালো। নৌসিন চারপাশে চোখ ঘুরিয়ে সামনে তাকিয়ে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। কাজী অফিস? আমরা এখানে কেন? সিএম নৌসিনের হাত ধরে টেনে টেনে ভেতরে নিয়ে গেল। নৌসিন ভেতরে চোখ বুলিয়ে দেখল সেখানে আগে থেকে জন চারেক লোক দাঁড়িয়ে আছে, তবে সেখানে তার পরিচিত কেউ নেই। কয়েকটা চেয়ার আর টেবিল রাখা, তার অপর পাশে একজন হুজুর মতো লোক বসা, যাকে সবাই কাজী সাহেব বলেই জানে। নৌসিনের ভীষণ অসহায় লাগলো। সিএম গম্ভীর কণ্ঠে বলল, সবকিছু রেডি? লোকগুলোর মধ্যে থেকে একজন বলল, হ্যাঁ সবকিছু রেডি, তোদের জন্য অপেক্ষা করছিলাম। সিয়াম নৌসিনকে টেনে নিয়ে বসিয়ে দিল একটা চেয়ার ছেড়ে। সে নিজে বসে পড়ল নৌসিনের পাশের চেয়ারটায়। কাজীকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার কাজ শুরু করুন। কাজী পেপারগুলো এগিয়ে দিল তাদের দিকে। সিএম নৌসিনের হাতে একটা কলম ধরিয়ে দিয়ে বলল, সাইনটা করো। একই দিনে এতগুলো ধকল নৌসিন নিতে পারল না। তার চারিদিকে অন্ধকার হয়ে উঠল, চোখ জোড়া বন্ধ হয়ে গেল। নৌসিনের মাথায় হেলে পড়তে সিয়াম তড়িঘড়ি করে ধরে ফেলল তাকে। বিচলিত হয়ে পড়ল সিয়াম। নৌসিনকে নিজের কোলের উপর শুয়ে দিয়ে চিৎকার করে সবাইকে বলতে লাগলো পানি আনার জন্য। গালে হালকা চাপড়ে ডাকতে লাগলো বারবার, এই এই নসি, চোখ খোলো, একদম আমার সঙ্গে মজা করবে না, আমি কিন্তু তোমাকে কোনোভাবেই ছাড়বো না, আজ তোমাকে আমার হতেই হবে। এই মেয়ে, চোখ খুলো বলছি, এই মেয়ে। উপস্থিত একজন দ্রুত পানির ব্যবস্থা করলো। চোখে মুখে পানির ছিটা পেয়ে নৌসিন পিট করে চোখ খুলল। নৌসিনের গলা থেকে আওয়াজ বের হচ্ছে না, তবুও হালকা আওয়াজে বলল, পানি। সিয়াম দ্রুত এক গ্লাস পানি নৌসিনের মুখের সামনে ধরল। নৌসিন হাতটা তুলল গ্লাসটা ধরার জন্য। ওর হাতটা এতটাই কাঁপছে যে গ্লাসটা ধরতে পারছে না, ধরলেই পড়ে যাবে। সিয়াম বলল, নিজেকে নিজের আর এক হাত দিয়ে নৌসিনের হাতটা চেপে ধরল। কুল নৌসিন, শান্ত হও, আমি খাইয়ে দিচ্ছি, নাও। সিয়ামের হাতেই নৌসিন পানিটা খায়। এই বিয়ে কিছুতেই হবে না, আমি সাইন করব না। নৌসিন, তাবাসসুম, হেলি করো না, সাইনটা করো প্লিজ।
আমাকে বাড়ি নিয়ে চলুন প্লিজ, আমি আব্বুকে এত বড় কষ্ট দিতে পারবো না, আমিও তোমাকে হারাতে পারবো না মায়াবিনী। তুমি কেন বুঝতে চাইছো না বাড়ির পরিস্থিতি মোটেও ভালো নয়। এভাবে বাড়ি গেলে ওরা তোমার কোনো কথা শুনবে না, আর আমি তোমাকে হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। যাদেরকে বহুদিন ধরে দেখে আসছি, চিনে আসছি, তারাই আমার বিশ্বাসে আঘাত করলো। সেখানে আপনি দুদিনের পরিচিত হয়ে এমন কথা বলেন কি করে? তুমি সাইনটা করবে কি না? করবো না। তাহলে তোমার আর কখনো বাড়ি ফিরে যাওয়া হবে না। মামা মানে তোমাকে আমি এই মুহূর্তে কিছুদিন বাড়িতে নিয়ে যাব না। যতদিন না তুমি আমার নামে দলিল করা হবে ততদিন আমি কখনো ওই বাড়িতে তোমাকে ফিরতে দেব না। প্লিজ আপনি এমন করবেন না, দয়া করে আমাকে বাড়িতে নিয়ে চলুন। তুমি শুধু সাইনটা করে কবুল বলে দাও, এরপর তোমার সমস্ত বিপদ, দুঃখ, কষ্ট সব কিছু আমার। তবে মনে রেখো মেয়ে, আজকে এই মুহূর্তে তুমি আমাকে কবুল না বললেও তুমি আমার থেকে কখনোই ছাড়া পাবে না, এমনকি তুমি আর কখনোই তোমার পরিবারের দেখাও পাবে না। নৌসিনকে চুপ থাকতে দেখে সিয়াম ফের বলল, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি? না, মোটেও না। নৌসিন বুঝলো সিয়াম যা বলছে তা সে করে দেখাতে প্রস্তুত। মেহরাবকে সে কোনোদিন মেনে নেবে না। বাড়িতে নিশ্চয়ই ওরাই সবাই ওত পেতে রয়েছে। বাড়ি ফিরলেই নানা কিছুতে মেহরাবকে মেনে নেওয়া সম্ভব নয়। সিয়াম নৌসিনের হাত দুটো ধরে কণ্ঠে একরাশ আবেগ ঢেলে বলল, তুমি শুধু আমার হয়ে যাও, আমার মায়াবিনী। আমি আর কিছু চাই না, সারা জীবন তোমাকে আগলে রাখব। যতদিন এই নিঃশ্বাসটা চলবে ততদিন তোমার ঠাঁই শুধু এই বুকে, কেউ এক চুল পরিমাণও সরাতে পারবে না। এতটাই ভালোবাসবো যে এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেও তুমি সেই ভালোবাসার স্মৃতি নিয়ে বাকিটা জীবন পার করে দিতে পারবে। আমার ভালোবাসার আশেপাশে তুমি কোনো ভালোবাসা সহ্য করতে পারবে না। নৌসিন অনেকটা সময় নিল, মনে মনে ভাবলো, আমাকে ক্ষমা করে দাও আব্বু আম্মু। জীবনের এত বড় সিদ্ধান্ত, তোমরা আমার পাশে নেই। আমি যে বড় অসহায় আব্বু, ক্ষমা করে দিও। কাজী সাহেব তাড়া দিলেন। নৌসিন যন্ত্র মানবের ন্যায় বলল, কোথায় সই করতে হবে? কাজী সাহেব নির্দিষ্ট স্থান দেখিয়ে দিলেন। দুটো স্বাক্ষরের মাধ্যমে আইনিভাবে দুজনে এক হয়ে গেল। ইসলামের রীতি অনুযায়ী দোয়া দরুদ পরে দুজনে বিয়ে সম্পন্ন করলেন কাজী। কবুল বলার সময় নৌসিনের দু চোখ ছিল বাঁধ ভাঙা অশ্রু। তা দেখে সিয়াম মনে মনে বলেছিল, এখন যা কাদার কেঁদে নাও, এরপর আমি তোমাকে কাঁদতে দিব না। সিয়ামের ভিতরে একটা শীতল হাওয়া বয়ে গেল। অবশেষে তার মায়াবিনী তার, শুধুই তার। নৌসিন একদম চুপচাপ, কিবা বলবে সে। কাজী অফিস থেকে বেরিয়ে সিয়াম সোজা চলে গেল শপিং মলে। নিজের পছন্দ মতো একটা লাল রঙের শাড়ি কিনল। তারপর গন্তব্য ছিল পার্লার। পার্লারে গিয়ে নৌসিনকে ফ্রেশ করে শুধুমাত্র শাড়ি পরিয়ে নিয়ে আসছে সিয়াম। বাড়তি কোনো সাজসজ্জা ছিল না, তবুও নৌসিনকে একদম নতুন বউ লাগছে। তবে দুটো সাদা গোলাপের মালার ব্যবস্থা সে করেছে। একটা নৌসিনের গলায় দিল, আর একটা নিজের গলায় নিয়েছে। এত কিছুর মধ্যে নৌসিন নির্বিকার। কিছুক্ষণ আগে যেই লোকটা শুধুমাত্র বাড়ির একজন অতিথি ছিল, সেই এই মুহূর্তে এখন সে তার স্বামী। তার ভেতরের কোনো অনুভূতি নেই যা সে বুঝতে পারছে। সেই যে সিয়াম নৌসিনের হাত ধরেছে, প্রয়োজন ছাড়া একটুও ছাড়ছে না। সিয়াম নৌসিনকে নিয়ে ভালো একটা রেস্টুরেন্টে যায়। সকাল থেকে মেয়েটা তেমন কিছু খায়নি, যার কারণে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। বাড়িতে গেলে একটা ঝড় উঠবেই, তখন আর খাওয়া হবে না। এসব ভেবে সিয়াম জোর করে নৌসিনকে খাওয়ালো। সব কিছু সামলাতে সামলাতে বিকেল হয়ে গেল। মেহরাব যেই রুমে ঢুকেছিল আর বের হয়নি, হয়তো লজ্জায় সংকোচে। মেহরাবের মা একবার গিয়েছিলেন ছেলের সঙ্গে কথা বলতে। তিনি দেখলেন ছেলের চোখে পানি, বুক ভার হয়ে এলো মায়ের। মেহরাব ভাঙা গলায় বলল, আমি এমনটা করতে চাইনি মা, আমি চাইনি মা গো। মা, নৌসিনকে আমার করে দিবে মা, ওকে এনে দেবে আমার কাছে মা। নিশ্চয়ই ও এখন আমাকে ঘৃণা করে। এমনটা কেন করলি বাবা? কেন? ওকে হারানোর ভয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। তুমি আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না মা। মা, দয়া করে কিছু একটা করো মা। মেহরাবের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, সৃষ্টিকর্তা যে সব কিছু নির্ধারণ করে রেখেছেন, কার পাঁজরের হাড় দিয়ে কে তৈরি সেটা তো তিনিই জানেন। ভেঙে পড়িস না বাবা, বাস্তবতা মেনে নিতে হবে। সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে চাও, তিনি তোমার মঙ্গল করবেন। বিকেল হয়ে গেল, অথচ বাড়ির মেয়ে বাড়িতে ফিরছে না। এ নিয়ে শিকদার বাড়িতে কানাঘুষা চলছে। হালিমা বেগম আর রেহানা, তারা তো আর শুধু কানাঘুষাতেই থেমে নেই, রীতিমতো এ নিয়ে জোরদার আলোচনা করছে। হালিমা বেগম ছেলে আর ছেলের বউয়ের উপরে চেঁচাচ্ছে।
বাড়ির সবাই মোটামুটি উপস্থিত ড্রয়িং রুমে। মেহেরাবও উপস্থিত, মূলত তাকে ডাকা হয়েছে। সে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। হালিমা বেগমও এসে বসেছেন। বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, নাজিম, এসব কিন্তু আর মেনে নেওয়া যায় না। সকালে কাণ্ড করে পরীক্ষা দিতে গিয়েছে, বেশ ভালো কথা। পরীক্ষা শেষ হওয়ার সময়টা আমরা সবাই জানি। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, তোমার মেয়ে এখনও পৌঁছায়নি বাড়িতে। এসবের মানে কি? আম্মা, আমার মেয়েটা না এলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং খুশি হওয়ার কথা। বাড়িতে একটা অনাচার ঘটিয়ে তার কোনো বিহিত না করে গা ঢাকা দেয়াতে আমি খুশি হব? তোমরা এখন অনেক বড় হয়ে গেছো না? মায়ের কোনো মূল্য এখন তোমাদের কাছে অবশ্য নেই। আম্মা, আপনি ব্যাপারটা ভুলের দিকে নিয়ে যাবেন না দয়া করে। আপনার স্থান আমাদের কাছে সবসময় উঁচুতেই ছিল, ইনশাল্লাহ থাকবে। তার মানে এই নয় যে আমরা আপনার সব ভুলগুলো মেনে নিব। সবারই আলাদা একটা জীবন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে। সত্যতা যাচাই করার পর ভুলটা যার থাকবে, শাস্তি সে অবশ্যই পাবে। বিনা দোষে কাউকে শাস্তি দিয়ে আমি কখনোই সমর্থন করব না, সে আপনি যাই বলেন না কেন। বাইরে থেকে ভেসে এলো গাড়ির আওয়াজ, সবাই সতর্ক হয়ে গেল। নৌসিন গাড়ি থেকে নামছে না, তার গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার, ভীষণ অস্থির লাগছে। সিএম বুঝল সবটাই। সে নিজে নেমে নৌসিনের হাত ধরে নামালো, বলল, ভয় পেও না, আমি আসি তো। নৌসিন তাকালো সেই গম্ভীর চোখ জোড়ার দিকে। সিয়াম তাকে আস্থা দিল। সেও নৌসিনের হাত ধরে এগিয়ে গেল ধীরে ধীরে বাড়ির ভেতরে। নৌসিন আর সিয়ামকে অন্যরূপে দেখে সবার চোখ স্থির হলো, সবাই বাকরুদ্ধ। বসা থেকে দাঁড়িয়ে গেল সবাই। নৌসিনের গায়ে জড়ানো লাল শাড়ি, গলায় মালা। নৌসিনের হাতটা শক্ত করে ধরে পাশে দাঁড়িয়ে আছে সিয়াম, তার গলায়ও মালা। মেহরাবের মনে হলো তার দম আটকে আসছে। সে বারবার চোখটা পরিষ্কার করে আবার তাকায় না, বারবার একই দৃশ্য। মেহরাবের মা ছেলের পাশেই দাঁড়ানো ছিলেন। তিনি একবার নৌসিনকে দেখে ছেলেকে দেখলেন। মেহরাব ঘন ঘন শ্বাস নিচ্ছে। আতঙ্কিত হলেন মেহরাবের মা। ছেলেকে একটা পাশে নিয়ে বসালেন, পানি খেতে দিলেন। পানিটা খেয়েও মেহরাবের ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। শান্ত হও বাবা। মা, যেটা তোমার নয় সেটা কখনই তোমার নয়, শান্ত হও। সবাই নৌসিন আর সিয়ামকে দেখতেই ব্যস্ত, আর কানা ঘুষাত চলছে। মেহরাবের দেখার সময় অত কারণেই, তাই মেহরাবের অবস্থাও কারো চোখের নজরে আসেনি। রেহানা তাচ্ছিল্য সুরে গলায় জোর দিয়ে বলল, বাবা। ঘরে পাওয়া যায় এক ছেলের সঙ্গে, আবার বাইরে লটর ফটর করে আসে আরেক ছেলের সঙ্গে। কি চমৎকার! হালিমা বেগম আর নিজেকে আটকে রাখলেন না, গলার জোর দিয়ে বলল, যার জন্মের কোনো ঠিক নেই তার কাছ থেকে আর কি আশা করা যায়? কথাখানা পুরো ড্রয়িং রুমে যেন বজ্রপাতের ন্যায় পড়ল। নাজিমুদ্দিন শিকদার তামান্না শিকদারের কণ্ঠে ভয় আর হৃদয়ে কষ্ট নিয়ে বলে উঠলেন, আম্মা, এ আপনি কি বললেন? ভুলটা কথায় বললাম নাজিম। আমি তোকে হাজারবার বলছিলাম রাস্তার মেয়েকে কখনো আপন করা যায় না। ওদের জন্মের ঠিক আছে, যারও সন্তান না হলে কেউ ডোবায় ফেলে যায় বুঝি। ভালোবেসে নিয়ে এসেছিলে ঠিক আছে, এতিমখানে কেন দিয়ে আসলে না? তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এই শিকদার বাড়ির মেয়ে এমনটা হওয়ার কোনো যোগ্যতাই এই যারও সন্তানটার আছে? আম্মা, আজকের আমি চুপ থাকবো না। মান সম্মান সব নষ্ট করে দিল এই একটা মেয়ে। নৌসিন কয়েক পা পিছিয়ে গেল, কানে শুধু বাজতে লাগলো, যারও সন্তান, ডোবায় ফেলে দেয়া যারও সন্তান। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। এই বাড়ির হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই জানতো না যে নৌসিন শিকদার বাড়ির মেয়ে নয়। এই নাসির শিকদার, রেহানা শিকদার, হালিমা বেগম পরবর্তীতে নীরব জেনে গিয়েছিল। ওর মা ইচ্ছে করে জানিয়ে দিয়েছিল। এই কজন ছাড়া আর কাউকে কখনো জানতে দেয়নি নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদার। নৌসিন তার বাবা মার দিকে তাকালো। নৌসিন এখনো আশা রাখছে তার মা বাবা বলবে নৌসিন তাদের সন্তান, তারাই ওকে জন্ম দিয়েছে। তবে নৌসিনের সে আশা পূর্ণ হলো না। তামান্না শিকদার শাশুড়ির প্রতি রাগ ক্ষোভ নিয়ে বলে উঠলেন, আম্মা, এটা কি করলেন আপনি? খুব কি প্রয়োজন ছিল আপনার এটা করার? জন্ম না দিলে কি বাবা মা হওয়া যায় না? ওই রসে জন্ম না নিলে কি কারো সন্তান হওয়া যায় না? ব্যাস, মায়ের এই একটা কথায় নৌসিনের দুনিয়া অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। হালিমা বেগমও চেঁচিয়ে বললেন, এক গাছের ছাল কখনো আর এক গাছে লাগে বুঝি বড় বৌমা? আমার নৌসিন আপনার কি ক্ষতি করেছে আম্মা? সে তো আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। কখনো কষ্ট পেয়েছেন আমার মেয়েটার থেকে আপনি? এই বাড়িতে নাতি নাতনির মধ্যে আমার মেয়েটার মতো ভালো কেউ আপনাকে বাসে? এতটা সম্মান প্রাধান্য কেউ দেয়?
তবু আপনার মেয়েটার প্রতি এত অনীহা, এত ক্ষোভ, এত বিদ্বেষ। মানুষ কুকুর বিড়াল পাললেও কিছুদিন পর তার প্রতি একটুখানি সহানুভূতি জাগে। আমার মেয়েটা তো সেই ছোট্টবেলা থেকে আছে, আপনার কি একটুও ভালোবাসা জন্মায়নি ওর প্রতি আম্মা? এত কিছু সহ্য হচ্ছে না নৌসিনের। সে নিজের ভারসাম্য বজায় রাখতে অক্ষম হয়ে যাচ্ছে। সিয়াম তাকে নিজের কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। নৌসিনের মাথাটা তার বুকের সঙ্গে চেপে ধরে আস্তে আস্তে শান্ত গলায় বলল, শান্ত হ মায়াবিনী, ভেঙে পড়ো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। নৌসিন চুপচাপ পড়ে রইল সিয়ামের বুকে। মনে হচ্ছে যেন সবচেয়ে নিরাপদ জায়গার, শান্তির জায়গা, বিশ্বাসের একটা জায়গা। সামান্য কয়েকটা শব্দ এত দ্রুত শান্তি দিতে পারে বুঝি? হালিমা বেগম ফের হুঙ্কার দিয়ে বললেন, এই বাড়িতে পূর্বে এমন কখনো হয়নি যে রাতে এক পুরুষ নিয়ে কাটিয়ে বিকেলে আরেক পুরুষের সঙ্গে নষ্টিপুষ্টি করে ফিরবে। ব্যাস। হালিমা বেগমের শেষ কথাটাই সিয়ামের কোনোভাবেই সহ্য হলো না। সে চিৎকার দিয়ে উঠল। ব্যাস। সিয়ামের চিৎকারে যেন সবাই কেঁপে উঠল। এই ছেলেটা এই বাড়িতে আসার পর থেকে সবসময় তাকে চুপচাপ দেখা যায়, প্রয়োজন ব্যতীত কোনো কথাই ব্যবহার করে না। অনেক হয়েছে, আমার স্ত্রীকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু সব ধ্বংস করে দেব। নাদিয়া শুরু থেকে এক কোণে বসা ছিল। মূলত সে রেডি হয়েছিল নৌসিনের ফেরার। নৌসিন ফিরলেই তো একটা হেস্তনেস্ত হয়ে যেত, কিন্তু হলো তার উল্টোটা। নৌসিন যখন বধূ বেশে সিয়ামের পাশে ফিরল, ইচ্ছে করছিল ওই মুহূর্তে নৌসিনকে শেষ করে দিতে। তবুও সে শেষ পর্যন্ত অপেক্ষা করতে লাগছিল যেন একটা উপায় বের হয়। সে তার দাদি যে এই মেয়েকে ছেড়ে দেবে না সেটা সে জানে, তাই সে একটা আশায় ছিল। তবে সিয়ামের হুঙ্কারে তার আশায় জল ঢেলে দিল।